বাংলাদেশ মার্কেটে যারা বাংলাদেশে বসে সেল করতে চান অপরচুনিটি অনেক বেশি, অ্যারাউন্ড 15-20% প্রফিট মার্জিন রাখা সম্ভব। মানে অ্যাঙ্কার অ্যামাজনে তখনই ব্যবসা শুরু করছিল যখন অ্যামাজন খুবই আর্লি স্টেজেসে ছিল। এখন অ্যাঙ্কার হচ্ছে বিশ্বের 1 নাম্বার পাওয়ার অ্যাক্সেসরিজ ব্র্যান্ড। আমরাও কিছু সময়ের পরে গিয়ে এরকম একটা পর্যায়ে চলে যেতে পারবো খুব দ্রুত, যদি আমরা দারাজে ঠিক মতো ব্যবসা জেনে করতে পারি। ওয়েলকাম টু আওয়ার শো। যদিও এখন পর্যন্ত আমরা এই শোটার নাম দিতে পারিনি, আমি অনেকদিন ধরে চিন্তা করতেছিলাম যে আমার আসলে পডকাস্টের নাম কী হতে পারে। সো আমি এখনও জানি না আমার পডকাস্টের নাম কি, বাট এনিওয়ে ওয়েলকাম টু দ্য শো। সো আজকে আমাদের একজন গেস্ট আছে, গেস্টটা খুবই ইন্টারেস্টিং। আমাদের একটা টপিক নিয়ে কথা বলবো আমরা আজকে। সো আমরা পরিচয় করে দিই আমাদের আজকের গেস্টকে। আমাদের আজকের গেস্ট হচ্ছে ফায়াজ ভাই। বেসিক্যালি আমরা আজকে যেই টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে বাংলাদেশে বসে দারাজে বিজনেস করা। সো এটা একটা খুবই লুক্রেটিভ এবং ইন্টারেস্টিং একটা টপিক আমার কাছে, এই জন্য যে দেখেন আমি নিজে অ্যামাজনে সেল করি 2013 সাল থেকে, রাইট। আমরা কি করি, আমরা হচ্ছে অ্যামাজনে ব্র্যান্ডগুলো বিল্ড করি। আমরা চায়না থেকে প্রোডাক্ট সোর্সিং করি বা পৃথিবীর বিভিন্ন কান্ট্রি থেকে প্রোডাক্ট সোর্সিং করি, করার পর আমরা ইউএস মার্কেট প্লেসে বিক্রি করি। আর দারাজের ব্যাপারটা আসলে কি, দারাজে কিভাবে বিজনেস করা যায় বা দারাজের চ্যালেঞ্জেসগুলো কী কী? দারাজের ক্ষেত্রে আসলে আমরা অনেক বেশি চ্যালেঞ্জ ফেস করি। যখন দারাজের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে যখন কোনো নতুন সেলার আসলে দারাজে ব্যবসা করতে চায় বাংলাদেশে, আমার ক্ষেত্রে যেটা হয়েছে, যেরকম আমি যখন শুরু করছি বিজনেস করা, তখন অনেক মানে আমি কোনো রিসোর্স পাই না যে আমি কিভাবে শুরু করব, ব্যবসাটাকে কিভাবে গ্রো করব, অ্যাডভার্টাইজিং কিভাবে করতে হয়। সো এরকম, তারপর প্রপার সাপ্লায়ার, আমি কোন সাপ্লায়ারকে সিলেক্ট করব, আমি কোন প্রোডাক্টটা সিলেক্ট করব ব্যবসা করার জন্য, এরকম কিছু চ্যালেঞ্জেস আর কি বাংলাদেশের ক্ষেত্রে আমরাও ফেস করছি। তার মানে হচ্ছে যে প্রোডাক্ট রিসার্চ এবং সাপ্লায়ার রিসার্চ, এই দুইটা। নাম্বার 3 হচ্ছে যে মার্কেটিং বা কীভাবে আমি সেল করবো, এই জিনিসগুলো হচ্ছে দারাজের জন্য মেইন চ্যালেঞ্জ। জি জি অবশ্যই, রাইট। এবং অ্যামাজনে যেটা হয় যে দেখা যায় যে একটা প্রোডাক্ট যদি আমি ভুল সোর্সিং করি বা রিসার্চ করতে ভুল করি বা কোনো কিছু কোথাও মিস্টেক করি, তাহলে এটা একটা খুব কস্টলি মিস্টেক হয়ে যায়। দারাজের ক্ষেত্রে এই জিনিসটা কতটুকু চ্যালেঞ্জিং? না, অবশ্যই যে কোনো মার্কেট প্লেসে আপনি ব্যবসা করেন না কেন, প্রোডাক্ট সিলেকশন খুবই ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর। এটা আপনি অ্যামাজন বলেন বা বাংলাদেশে দারাজ বলেন, সব ক্ষেত্রে আপনি যখনই ব্যবসা শুরু করবেন, শুরু করার আগে আপনি কোন নিশে ব্যবসা করবেন, কোন প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন, প্রোডাক্টের মার্কেটে কম্পিটিটর কেমন আছে, ওই মার্কেটে প্রাইসিং কেমন আছে, তারপরে হচ্ছে আপনার সাপ্লায়ার আছে কিনা প্রোডাক্টগুলোর জন্য, এই ফ্যাক্টরগুলোকে আমলে নিয়েই আপনার ব্যবসা শুরু করতে হবে। আপনি যদি এগুলো ফ্যাক্টরগুলো না নেন, তখন যেভাবে আপনি অ্যামাজনের কথা বললেন, দারাজেও আপনি যদি ব্যবসা করেন, আপনি প্রচুর কম্পিটিশন ফেস করবেন এবং আলটিমেটলি আপনি অনেক মানি বার্ন করে ফেলবেন ফর দ্য রং রিজনস। রাইট। তার মানে হচ্ছে যে প্রোডাক্ট রিসার্চ এখানেও ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে কোনো জায়গাতে গেলে আসলে নিশ সিলেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আপনি যেটা বলতেছিলেন যে 1 কোটি ট্রাফিক আসে প্রতি মাসে দারাজে, জি, এটা কি আসলে দারাজের অফিসিয়াল ডেটা? না, এটা হচ্ছে আপনি যদি গুগল করেন এখন যে দারাজে কতগুলো মান্থলি ভিজিট হয়, আপনি গুগলে এই ডাটাটা পাবেন। রাইট, দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং। 1 কোটি মানুষ কিন্তু কম না, প্রতি মাসে 1 কোটি মানুষ আসতেছে। আমরা অনেকে যারা কমার্স করি বা আমরা অনেকেই চাকরি করি, অনেকে পড়াশোনা করি, আমরা চিন্তা করি যে ওকে আমাদের একটা আসলে ইনকাম সোর্স দরকার, সেকেন্ড ইনকাম সোর্স। সো এটা যদি হয় তাহলে 1 কোটি ট্রাফিক প্রতি মাসে একটা মার্কেট প্লেসে আসতেছে। সো সেখান থেকে আমি যদি আসলে মাসে 2-4-5 লাখ টাকার সেল জেনারেট করতে চাই, এটা তো আসলে খুব বেশি ডিফিকাল্ট হওয়া উচিত না যদি 1 কোটি ট্রাফিক হয়। অবশ্যই অবশ্যই, আমরাও তো বিজনেস করতেছি। আমরা যেটা দেখছি যে আপনি অল্প কিছু প্রোডাক্ট নিয়ে, আপনার এমন না যে অনেকগুলো প্রোডাক্ট লাগবে, আপনি যদি 10-15টা প্রোডাক্ট ঠিক মতো রিসার্চ করে আনতে পারেন এবং সেল করতে পারেন, ঠিক মতো আপনি অ্যাডভার্টাইজিং করতে পারেন, আপনি দারাজের ইনস অ্যান্ড আউট ফলো করে প্রোডাক্ট লিস্টিং যদি সুন্দর করে বিক্রি করতে পারেন, তাহলে আপনি খুবই ইজিলি মাসে 5-6 লাখ টাকা ইনকাম করতে পারবেন দারাজ থেকে। কয়টা প্রোডাক্ট লাগতে পারে মনে করেন যে আমি যদি মাসে 5 লাখ টাকার সেল করতে চাই? আমাদের যে মানে অ্যাজ পার আওয়ার এক্সপিরিয়েন্স, আপনি যদি 7-8টা প্রোডাক্ট থাকে, আপনি 5-6 লাখ টাকার সেল ইজিলি জেনারেট করতে পারবেন। প্রতিদিন কতগুলো সেল হয় বা এরকম একটা কোনো নাম্বার? প্রতিদিন আমাদের বলতে পারেন যে অ্যাভারেজ আমরা যেটা দেখছি আমাদের কয়েকটা অ্যাকাউন্টে, যে প্রতিদিন আপনার ডিপেন্ড করে প্রোডাক্টের উপরে, বাট 40টা-50টা অর্ডারও প্রতিদিন আসতে পারে। ডিপেন্ড করে আপনার ইয়ার উপরে আর কি, সময়ের উপরে, কোন মান্থে অর্ডারটা হচ্ছে, বাট 40-50টা অর্ডার আসতে পারে ডেইলি। রাইট, ভেরি ইন্টারেস্টিং। সো আমি যেই ভিশন থেকে অ্যামাজন স্টার্ট করছিলাম যে আমরা আসলে একটা ব্র্যান্ড বিল্ড করতে চাই, সো দারাজেও কি আসলে ব্র্যান্ড বিল্ড করা পসিবল? সো দারাজে প্রাইভেট লেভেল আমরা যেটাকে বলি আর কি, অ্যামাজনের ক্ষেত্রে দারাজেও এই প্রাইভেট লেভেল বিজনেস মডেলটা আছে। সো বেসিক্যালি আমি যদি আমার নিজের ব্র্যান্ড বিল্ড করতে চাই যে কোনো একটা নিশে, যে কোনো একটা প্রোডাক্ট লাইন নিয়ে, আমি অবভিয়াসলি
প্রাইভেট লেভেল করে আমার একটা ব্র্যান্ড দারাজে স্ট্যাবলিশ করতে পারবো। এবং দারাজে যে কয়েকটা বিজনেস মডেল আছে তার মধ্যে প্রাইভেট লেভেল আমার কাছে মনে হয় যে সবচেয়ে বেশি লুক্রেটিভ বিজনেস মডেল, আপনার নিজের রেভিনিউকেও গ্রো করানোর জন্য এবং আপনার ব্র্যান্ডটাকেও বিল্ড করার জন্য। এক্স্যাক্টলি, অল দ্য টাইম। বিকজ আমি আমার অ্যামাজন বিজনেস শুরু করার উদ্দেশ্যই ছিল যে আমার একটা নিজের ব্র্যান্ড থাকবে, লাইক প্রাণ আরএফএল, এটা একটা ব্র্যান্ড। তারপর মনে করেন যে অনেকে বিস্কিট বিক্রি করে, অনেকে বাদাম বিক্রি করে, অনেকে কি বলে আরও বিভিন্ন টাইপসের জিনিসপত্র তো বিক্রি করতেছে, এই কনজিউমার গুডস যেগুলো বিক্রি করতেছে সবগুলো কিন্তু কেউ না কেউ কোনো না কোনো ব্র্যান্ডের আন্ডারে সেল করছে। সো ব্র্যান্ডের আন্ডারে সেল করতে পারলে মজাটা কি, একটা সময় পরে যে এই ব্র্যান্ডের একটা ভ্যালুয়েশন ক্রিয়েট হয় এবং একটা অর্গানিক সেল পাওয়া শুরু হয়ে যায়। আপনাকে অলওয়েজ যে ওই অ্যাডভার্টাইজিং করে বা পিপিসি করে বা ট্রাফিক ড্রাইভ করে যে বিজনেস করতে হবে, নট নেসেসারি। আপনি কিন্তু অর্গানিকলি অনেক সেল পাওয়া যায়। সো দারাজে এই জিনিসটা কীভাবে কাজ করে, দারাজে অর্গানিক সেল কীরকম আসে, বা ক্যাম্পেইনের জন্য কত খরচ হয়, বা মার্কেটিংয়ের জন্য অন অ্যাভারেজে কেমন খরচ হয়? দারাজে ধরেন এইটা তো আপনার রেভিনিউর উপর ডিপেন্ড করবে যে আপনার কীরকম খরচ হচ্ছে। বাট আমরা যেটা দেখতে পারছি আমাদের অ্যাকাউন্টে, ইউজুয়ালি যেটা হয়, আপনি যখন ব্যবসাটা শুরু করবেন তখন তো আসলে আপনাকে কেউ চিনে না, রাইট? আপনি একটা প্রাইভেট লেভেল বিজনেস করতেছেন এবং আপনার ব্র্যান্ডের নেমে করতেছেন। সো ইনিশিয়ালি আপনাকে হয়তো কিছু ইনভেস্ট করতে হবে। ধরেন আমি যদি একটা ম্যাথমেটিক্স বলি, ম্যাথমেটিক্স এমন হতে পারে যে আপনি মান্থলি আপনার রেভিনিউ টার্গেট হচ্ছে 5 লাখ টাকা, কথার কথা 5 লাখ টাকা। তখন হয়তো আপনার প্রথম দিকে হয়তো স্পেন্ড করতে হবে 40,000 50,000 টাকা অ্যাডসের পিছনে। অ্যাডসের মধ্যে এখানে অনেক রকম অ্যাডস আছে। অ্যাডস দ্বারা 10% কি এটা এরকম যে আমার যা আমি এক্সপেক্ট করতেছি সেল তার 10%, অ্যারাউন্ড 10 to 15% আপনি ধরতে পারেন যে আপনার 10 to 15 না, আপনি যদি সেফ থাকতে চান আপনি 20 থেকে 25% ধরতে পারেন যে আপনার প্রত্যেকটা প্রোডাক্ট সেলের জন্য আপনার অ্যাডভার্টাইজিং কস্ট 20 থেকে 25%। এটা শুরুতে, হ্যাঁ শুরুতে। বাট এই জিনিসটা আস্তে আস্তে যখন আপনি ব্র্যান্ড বিল্ড করতে থাকবেন তখন আপনার অ্যাডভার্টাইজিং কস্টটা কমে আসবে কেন? কারণ আপনার মানুষ বেশি জানতেছে আপনার ব্র্যান্ডের ব্যাপারে, এক। দ্বিতীয় কথা হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে রিভিউ ফ্রিকোয়েন্সিটা অনেক বেশি, মানে কাস্টমারদেরকে এমনভাবে আপনি প্রোডাক্টটা দিবেন যাতে কাস্টমার খুশি হয়ে আপনাকে দারাজে রিভিউ দিয়ে যায়। এখন আপনার যদি রিভিউ বাড়তে থাকে আস্তে আস্তে, তখন দেখবেন যে আপনি অর্গ্যানিক সেল যেটা আছে, আপনি অ্যাড না চালালেও মানে বা অ্যাড যদি কমও চালান তাও আপনার কিন্তু ডেইলি সেল হবে, কারণ আপনার রিভিউ বাড়তেছে, আপনার ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট হচ্ছে এবং এটা একটা খুব গ্রোয়িং একটা বিজনেস হবে আর কি আপনার জন্য। তার মানে এটা হচ্ছে কাইন্ড অফ অ্যামাজনের একটা ছোট ভার্সন। জি, বলা যায় গ্রোয়িং একটা একদম অ্যাডোলেসেন্ট একটা ভার্সন বলতে পারেন। মানে অ্যামাজন এখন থেকে হয়তো 10-15 বছর আগে যেরকম ছিল, দারাজ বেসিক্যালি আজকে সেই জায়গাটাতে আছে। সো এখানে কিন্তু অপরচুনিটি সবচেয়ে বেশি। এখন যেরকম অ্যামাজনে বিজনেস করা ইজ ভেরি ডিফিকাল্ট, যারা শুরুর দিকে ব্র্যান্ড বিল্ড করে ফেলছে তাদের সাথে ফাইট করা ইজ ভেরি ডিফিকাল্ট। বাট এখন যদি তাইলে কেউ দারাজে স্টার্ট করে একটা বিজনেস, এখন থেকে 5 বছর 10 বছর পরে দে উইল বিকাম দ্য ব্র্যান্ড ডোমিনেটর, তারা ওই নিশটাকে ডোমিনেট করে। ডেফিনেটলি আমিও এটা মানে আই অলসো বিলিভ সো। আমি দেখছি যে এটা তো আপনি বলছেন, বাট আমরা দারাজে যেটা দেখছি যে এখন যারা ছোট ছোট প্রোডাক্ট নিয়েও নিজেদের ব্র্যান্ড নিয়ে কাজ করছে, তাদের সেল এবং আমাদের নিজেদেরও সেল মান্থ অন মান্থ ইনক্রিজ করছে। দারাজ নিজেও ওদের ইনফ্রাস্ট্রাকচারে কাজ করছে, কাস্টমারদেরও বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে ই কমার্সের প্রতি আস্থাটা এখন বাড়ছে, যে কারণে মান্থ অন মান্থ সেলটা গ্রো করছে এবং ব্র্যান্ডগুলার রেভিনিউটা কিন্তু মান্থ অন মান্থ ইনক্রিজ করছে। সো আপনি যেটা বললেন যে অ্যামাজন 10 বছর আগে যেরকম ছিল, দারাজ এখনও ওই অবস্থায় আছে এবং মার্কেটে অপরচুনিটি অনেক বেশি অ্যামাজনের তুলনায়। আমি যদি হিসাব করি বাংলাদেশ মার্কেটে যারা বাংলাদেশে বসে সেল করতে চান, অপরচুনিটি অনেক বেশি। কেন অপরচুনিটি বেশি? কারণ সেলার এখনো বেশ কম, প্রত্যেকটা ক্যাটাগরিতে সেলার কম, এবং বাংলাদেশে কনজিউমার কম। বাংলাদেশে মাত্র 4% মানুষ অনলাইনে পারচেস করে, 4 থেকে 5%। সো এটা আগামী 5 বছর বা 10 বছর পরে এটা হয়ে যাবে 10% বা 15%। তখন এই 1 কোটির জায়গায় কিন্তু সেটা হয়ে যাবে 5 কোটি বা 10 কোটি। এবং যারা এই ট্রেনটাতে এখন উঠবে তারাই আসলে লং টার্মে গিয়ে সাকসেস হবে। আমি আপনাকে রেফারেন্স দিতে পারি একটা, যেরকম অ্যাঙ্কারের নাম তো আমরা শুনছি, রাইট? অ্যাঙ্কার অ্যামাজনে তখন অ্যাঙ্কার অ্যামাজনে তখনই ব্যবসা শুরু করছিল যখন অ্যামাজন খুবই আর্লি স্টেজেসে ছিল। এখন অ্যাঙ্কার হচ্ছে বিশ্বের 1 নাম্বার পাওয়ার অ্যাক্সেসরিজ ব্র্যান্ড এবং ওরা আইপিওতে চলে গেছে। সো আমার বিশ্বাস যে বাংলাদেশে আমরা যারা দারাজে এখন বিজনেস স্টার্ট করব রাইট নাও, আমরাও কিছু সময়ের পরে গিয়ে এরকম একটা পর্যায়ে চলে যেতে পারবো খুব দ্রুত, যদি আমরা দারাজে ঠিক মতো ব্যবসা জেনে করতে পারি। তার মানে বাংলাদেশে যারা এফ কমার্স করতেছে, বাংলাদেশে আমি জানি 50 লক্ষ মানুষ এফ কমার্স করতেছে,
তাদের জন্য এটা একটা অপরচুনিটি হতে পারে, বিশাল বড় অপরচুনিটি। কারণ এফ কমার্স আর দারাজের মধ্যে একটা ডিফারেন্স আপনি দেখতে পারেন যে এফ কমার্সে কিন্তু আপনাকে কন্টিনিউয়াসলি অ্যাড রান করতে হচ্ছে ব্লাইন্ড সেল করার জন্য, ব্লাইন্ডলি। আপনার ডেটা ম্যাট্রিক্সটাও কিন্তু এত সুন্দর করে গুছানো নাই। এখানে যেটা হচ্ছে যে ফেসবুকে আপনি একটা অ্যামাউন্ট অফ টাকা দিচ্ছেন প্রতিদিন, এটার এগেনস্টে হয়তো মেসেজ আসতেছে, আপনি মেসেজ আসছে, মেসেজ থেকে কিছু হয়তো কনভার্সন হচ্ছে, কিছু হয়তো সেল হচ্ছে, তো ওটা ট্র্যাক করা খুব ডিফিকাল্ট। বাট ওই দিকে দারাজে যে অ্যাডভার্টাইজিং ড্যাশবোর্ডটা, ওটা আরও প্রেসাইজ, আপনি ট্র্যাক করতে পারবেন যে কোথায় কী হচ্ছে না হচ্ছে। এবং ফেসবুকে যখন আপনাকে কন্টিনিউয়াসলি অ্যাড চালাতে হচ্ছে, আমরা যেটা আগে আলোচনা করলাম যে দারাজের ক্ষেত্রে আপনার কিন্তু কন্টিনিউয়াসলি ফুল অ্যাড চালানো লাগে না, অনেক সেল অর্গ্যানিকলি আসে। এবং আপনি যদি ওভার টাইম র্যাঙ্ক করতে পারেন, আপনার প্রোডাক্টের ভলিউম যদি বাড়ে, আপনার রিভিউ যদি বাড়ে, আপনি দেখবেন যে মেজর সেল আপনার কিন্তু অর্গ্যানিকলি আসবে। যেহেতু এখনও দারাজ হচ্ছে মানে ইয়াটা নতুন আর কি, প্ল্যাটফর্মটা যেহেতু এখনও গ্রোয়িং একটা প্ল্যাটফর্ম, রাইট। কারণ হচ্ছে অলরেডি তো 1 কোটি ট্রাফিক আছেই, জি রাইট। আমাকে জাস্ট কাজ কী করতে হবে, আমাকে জাস্ট প্রোডাক্টটা মানুষের সামনে দিতে হবে, রাইট, দ্যাটস ইট। মানুষ আসতেছে। এখানেই আপনি যেটা বললেন যে 1 কোটি ট্রাফিক আছে, যারা সেলার আছে, যেহেতু সেলাররা এখনও পুরোপুরি ইউজ টু না প্ল্যাটফর্মের সাথে, সেলারদের কথা বলছি। সো সিমিলার প্রোডাক্টে কিন্তু অনেক অপরচুনিটি আছে, যেরকম প্রোডাক্ট লিস্টিং। আপনি দেখবেন যে যারা ভালো সেল পাচ্ছে মাসিক, তাদেরও কিন্তু প্রোডাক্ট লিস্টিংটা ঠিকমতো করা নেই। সেই জায়গায় যদি আপনি সিমিলার প্রাইস পয়েন্টেও ওই প্রোডাক্টটা আনতে পারেন এবং আপনার প্রোডাক্ট লিস্টিংটা ওই কম্পিটিটরদের থেকে ভালো হয়, তাও কিন্তু আপনি খুব কুইকলি আগায় যেতে পারবেন আর কি। রাইট, ইন্টারেস্টিং। শুধু তাই না, আমি মনে করি যে এফ কমার্স যারা করতেছে এরা না, এদের পাশাপাশি যারা চাকরি করতেছে, বিকজ এখন জানেন যে ইনফ্লেশনের কারণে কিন্তু খুব একটা ভালো অবস্থা নেই, মানুষের নিত্যপণ্য যেই জিনিসগুলো সেগুলো কেনার মতো অবস্থাও নাই। সো মানুষের কিন্তু এখন আসলে টাকার দরকার। সো যে কেউ মানে বাসায় বসে আছে, আমার হতে পারে একজন হাউস ওয়াইফ, হতে পারে একজন চাকরিজীবী, উনি হচ্ছে চাকরি করতেছে কোনো একটা কোম্পানিতে, বা একটা স্টুডেন্ট সে ইউনিভার্সিটিতে পড়তেছে বা কলেজে পড়তেছে, তারাও কিন্তু চাইলে এই বিজনেসটা করতে পারে। অবশ্যই আপনি যেটা বললেন যে আমি আমার বাসায় বসে সারা বাংলাদেশে কিন্তু আমার প্রোডাক্টটা সেল করতে পারছি, এই অপরচুনিটিটা কিন্তু আর কোনো প্ল্যাটফর্মে এখন নাই। রাইট। আমার মনে হয় যে এটা একটা বাংলাদেশে আসে না যে প্রতি 10 বছর বা 20 বছর পর একটা করে অপরচুনিটি ক্রিয়েট হয়। বাংলাদেশে ই কমার্স ওই জায়গাটাতে আছে যেখানে আসলে এখন শুধুমাত্র অপরচুনিটি, এভরিথিং ইজ অ্যাবাউট অপরচুনিটি। সো এখন যদি কেউ এটাকে গ্র্যাব করতে না পারে, তাহলে আমি বলবো যে দে উইল মিস দ্য অপরচুনিটি, এবং 10 বছর পরে তারা পস্তাবে যে ওকে ঠিক আছে এই জিনিসটা আমি কেন তখন শুরু করি নাই। রাইট। আমি যদি আপনাকে একটু জিজ্ঞেস করি, আপনাদের মান্থলি আপনারা শুরু করছেন কত বছর আগে? আমরা শুরু করছি 2 বছর আগে। রাইট, 2 বছর পর এখন মান্থলি অ্যারাউন্ড কীরকম সেল টেল পাওয়া যাচ্ছে? আমাদের এখন প্রতি মাসে আমরা 6 ফিগার সেল জেনারেট করি। আমাদের প্রতি মাসে 8 থেকে 9 লাখ টাকা রেভিনিউ আসে। আচ্ছা, এখন জাস্ট দারাজ থেকে। নট ব্যাড। জি, ভেরি। এবং অ্যাডভার্টাইজমেন্টের জন্য কেমন খরচ করেন? অ্যাডভার্টাইজিংয়ের জন্য সারপ্রাইজিংলি দারাজে খরচ আমাদের খুবই কম বলতে ধরেন যদি আমি 8 থেকে 9 লাখ টাকা আমি সেল ধরি, আমার অ্যাডভার্টাইজিং ম্যাক্সিমাম হচ্ছে আপনার 1 লাখ টাকা মতো লাগবে টোটাল। তাহলে আপনাদের প্রফিট মার্জিন কীরকম থাকতেছে? প্রফিট মার্জিন প্রোডাক্ট ওয়াইজ তো ভ্যারি করে, বাট ইউজুয়ালি আমি যদি ওভারঅল অ্যাভারেজ বলি অ্যারাউন্ড 15 থেকে 20% প্রফিট মার্জিন রাখা সম্ভব, যদি আপনি প্রোডাক্ট রিসার্চের স্টেজে ঠিক প্রোডাক্টটা ঠিক প্রাইস পয়েন্টে সিলেক্ট করতে পারেন। রাইট, তার মানে 15 থেকে 20% ইজ ভেরি স্মার্ট অ্যামাউন্ট। বাংলাদেশ বলেন বা গ্লোবাল মার্কেট প্লেস, আমরা অ্যামাজনেও কিন্তু 15 থেকে 20%ই মার্জিন রাখতে পারি আর কি। বাট এনিওয়ে, আমার মনে হয় যে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এই জিনিসটা। এবং বাংলাদেশ থেকে যারা অ্যামাজনে বিজনেস করতে চায় তাদের জন্য দিস ক্যান বি আ ভেরি গুড অপরচুনিটি। অ্যান্ড আই বিলিভ যে আমরা এরা 71 থেকে আমরা চিন্তা করতেছি যে একটা ট্রেনিং প্রোগ্রাম লঞ্চ করব অ্যাবাউট হাউ টু সেল অন দারাজ, এবং আই উড লাভ টু ইনভাইট ইউ অ্যাজ অ্যান ইনস্ট্রাক্টর, বিকজ আপনার যেহেতু অনেক দিনের এক্সপিরিয়েন্স আছে, আপনার অ্যামাজনের এক্সপিরিয়েন্স আছে, এবং একই সাথে আপনি দারাজেও সেল করতেছেন, দারাজেরও এক্সপিরিয়েন্স আছে। আই থিঙ্ক উই ক্যান ডু সাম ফ্যান্টাস্টিক জব হেয়ার। Definitely. I would love to get the opportunity to do a training session with Area 71. Definitely, ইনশাআল্লাহ। সো বেসিক্যালি আমাদের উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশের মানুষকে ই কমার্স নিয়ে শেখানো, ই কমার্স প্র্যাকটিস করানো, যাতে তারা বাংলাদেশে বসে তাদের নিজেদের একটা এক্সট্রা ইনকাম স্ট্রিম ক্রিয়েট করতে পারে, তারা যেন অর্থনৈতিকভাবে একটা স্বাবলম্বী হইতে পারে, যেন কাউকে চিন্তা করতে না হয় যে আমি আসলে কী করব। বিকজ 2024 সাল, 2025 সাল, ইভেন 2030-40 সাল পর্যন্ত ই কমার্সটা কিন্তু আসলে আজকের জায়গায় থাকবে না, ই কমার্স আস্তে আস্তে সামনের দিকে আগায় যাবে। সো এই জায়গাটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য, মানুষকে হেল্প করা, কীভাবে তারা বাংলাদেশে বসে বিজনেসগুলো করবে থ্রু ই কমার্স। সো আই থিঙ্ক ইট ওয়াজ আ ভেরি ইন্টারেস্টিং সেশন উইথ ইউ, ফায়েজ ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর
বিইং হিয়ার এবং আমাদের সাথে সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আপনার যদি কোনো কিছু বলার থাকে আমাদের অডিয়েন্সের জন্য। থ্যাংক ইউ ভাই। না, আমি অডিয়েন্সের জন্য যেটা বলার আছে যে আমরা আসলে কোর্সটা করানোর যেটা উদ্দেশ্য, যে আপনি যদি গ্লোবালি দেখেন, আপনি যদি পাঁচটা দেশ ইন্ডিয়াও দেখেন, যে ওখানে প্রচুর স্টার্ট আপ আছে, প্রচুর বিজনেসেস আছে, প্রচুর প্রাইভেট লেভেল ব্র্যান্ডস আছে। তারা কিন্তু অনলি গ্রো করতে পারছে জাস্ট বিকজ তারা ই কমার্সে প্রথমের দিকে ছিল এবং থাকার কারণে এখন এত দূর চলে গেছে। সো আমরাও চাই এই কোর্সের মাধ্যমে আমরা ঘরে ঘরে এন্টারপ্রেনিউর তৈরি করতে পারি, ঘরে ঘরে আমরা হচ্ছে ই কমার্স উদ্যোক্তা তৈরি করতে পারি, যারা দারাজের মাধ্যমে ব্যবসা করে স্বাবলম্বী হতে পারে। এটাই হচ্ছে আমাদের আর কি কোর্সটা করানোর উদ্দেশ্য হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফয়াজ ভাই ফর বিং হিয়ার। সো আপনার সাথে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে এবং আপনার ট্রেনিং প্রোগ্রাম, আমি কিন্তু আগেই বলছি যে আমি নিজেও আপনার ট্রেনিং প্রোগ্রামটা করতে চাই, বিকজ আমিও গ্লোবালি অনেক ব্র্যান্ড আমি বিল্ড করছি এবং আমি বাংলাদেশে এখন একটা ব্র্যান্ড বিল্ড করতে চাই আপনাদের সাথে এবং এই ট্রেনিং প্রোগ্রামের থ্রুতে। সো ইনশাল্লাহ দেখা হবে ইন দ্য সেশন। সো টিল দেন ভালো থাকবেন এবং আপনারা যারা দেখলেন সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে অন্য কোনো সেশনে অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন সবাই ভালো থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফিজ।